প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, রসায়ন সাতক্ষীরা সরকারি কলেজ, চট্টগ্রাম। আমরা দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের মধ্যে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এর আগে আমি এই চতুর্থ অধ্যায়ের উপরে দুইটা অনলাইন ক্লাস নিয়েছি, আর গত ক্লাসে আমরা ফ্যারাডের সূত্র, প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তা আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা এই প্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে আমরা শুরু করি আজকের অনলাইন ক্লাস। প্যারাডের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণুতে পরিণত হয়েছে। একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণুতে পরিণত হয়েছে। এখানে সিলভারটা হচ্ছে কি, একক ধনাত্মক, মানে এখানে পজিটিভ চার্জ একটাই আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি একক ধনাত্মক আয়ন। এই জন্য একক ধনাত্মক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা পরমাণুতে পরিণত হয়। তাহলে এখানে যদি আমি 1 মৌল সিলভার আয়ন দিই, তাহলে সেটা 1 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল সিলভার পরমাণুতে পরিণত হবে। যেহেতু একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণুতে পরিণত হয়, সুতরাং 1 মৌল সিলভার আয়ন 1 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল সিলভার পরমাণুতে পরিণত হবে। তো আমরা এইভাবে যে যে কোনো একক ধনাত্মক আয়নের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি যে যে কোনো একক ধনাত্মক আয়ন 1 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল পরমাণুতে পরিণত হবে। আর 1 মৌল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাড, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে 1 মৌল ইলেকট্রনের চার্জকে আমরা 1 ফ্যারাড বলি, আর 1 ফ্যারাড হচ্ছে 96,500। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 1 মৌল একক ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হয়। যে কোনো 1 মৌল একক ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাড অথবা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। এখানে বিজারিত হচ্ছে কারণ এই আয়নটা কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে। যে কোনো বিক্রিয়ায় যদি ইলেকট্রন গ্রহণ দিতে হয় সেটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। তাহলে এখানে যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে, অতএব এটা বিজারণ বিক্রিয়া। অতএব আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো 1 মৌল একক ধনাত্মক আয়ন 1 মৌল ইলেকট্রন গ্রহণ করে বা 1 ফ্যারাড কুলম্ব বা বিদ্যুৎ প্রয়োজন হবে। কি বললাম, 1 মৌল একক ধনাত্মক আয়নকে 1 মৌল পরমাণুতে পরিণত করতে 1 ফ্যারাড অথবা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। এভাবে আমরা যদি দেখি, এখানে আছে কপার। কপার আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে, অর্থাৎ একটা কপার আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে একটা কপার পরমাণুতে পরিণত হয়েছে। তো এখানে যেহেতু কপারের চার্জ 2 আছে, 2+, অতএব এটা দ্বিধনাত্মক। তো দ্বিধনাত্মক একটা কপার আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে একটা কপার পরমাণুতে পরিণত হয়। সুতরাং 1 মৌল কপার আয়ন 2 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল কপার পরমাণুতে পরিণত হবে। 1 মৌল কপার আয়ন 2 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল কপার পরমাণুতে পরিণত হবে। এভাবে যে কোনো দ্বিধনাত্মক আয়নের ক্ষেত্রেই যে কোনো দ্বিধনাত্মক আয়নের 1 মৌল 2 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল পরমাণুতে পরিণত হবে। আর 2 মৌল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাড বা 96,500 কুলম্ব বিদ্যুৎ। সুতরাং এখান থেকে আমরা সংক্ষেপে বলতে পারি যে 1 মৌল দ্বিধনাত্মক আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাড অথবা 2 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। এরপর আমরা আরেকটা দেখি, যেটা ক্রোমিয়াম। ক্রোমিয়াম 3+, এটা 3টে ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ একটা ক্রোমিয়াম আয়ন 3টে ইলেকট্রন গ্রহণ করে একটা ক্রোমিয়াম পরমাণুতে পরিণত হয়। সুতরাং 1 মৌল ক্রোমিয়াম আয়ন 3 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল ক্রোমিয়াম পরমাণুতে পরিণত হবে।
এখানে ক্রোমিয়ামটা হচ্ছে ত্রিধনাত্মক, 3+ আছে, তাহলে এটা হচ্ছে ত্রিধনাত্মক। তাহলে ত্রিধনাত্মক হওয়ার কারণে সে 3টে ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং আমরা বলতে পারি যে কি 1 মৌল ত্রিধনাত্মক আয়ন 3 মৌল ইলেকট্রন গ্রহণ করে 1 মৌল পরমাণুতে পরিণত হবে। আর 3 মৌল ইলেকট্রন মানে হচ্ছে 3 ফ্যারাড বিদ্যুৎ। তাহলে যে কোনো 1 মৌল ত্রিধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাড অথবা 3 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। এগুলো অনেক সময় নৈর্ব্যক্তিকে অবজেক্টিভে আসে, সুতরাং বুঝতে হবে। তাহলে 1 মৌল ত্রিধনাত্মক আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাড অথবা 3 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। সেটা ক্রোমিয়াম হোক অথবা অন্য যে কোনো ত্রিধনাত্মক, যেমন অ্যালুমিনিয়াম 3+ আছে, অতএব অ্যালুমিনিয়ামের 1 মৌল অ্যালুমিনিয়াম আয়নকে যদি তুমি অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত করতে চাও, তাহলে 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে অথবা 3 × 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগবে। এরপরে আমরা 1 ফ্যারাড অথবা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে সিলভার সঞ্চিত হবে 107.87 গ্রাম। এটা কোথা থেকে আসলো? আমরা এই যে এখানে উপরে লিখছিলাম যে কি 1 মৌল একক ধনাত্মক আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাড অথবা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হয়। এখন এটা যখন বিজারণ হয় তাহলে সে কি হবে? ক্যাথোডে জমা হবে, ক্যাথোডে সঞ্চিত হবে। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব বা তড়িৎ প্রবাহ চালনা করব, এই সিলভার আয়নটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণু আকারে ক্যাথোডে জমা হবে, অর্থাৎ ক্যাথোডে সঞ্চিত হবে। সেই জন্য বলতেছে কি 96,500 কুলম্ব বিদ্যুৎ যদি আমি প্রবাহিত করি, তাহলে 1 মৌল সিলভার বিজারিত হবে, মানে 1 মৌল সিলভার ক্যাথোডে জমা হবে। তো 1 মৌল সিলভার মানে হচ্ছে 107.87 গ্রাম সিলভারের তোমার পারমাণবিক ভর 107.87 গ্রাম। তো সেই জন্য আমরা লিখলাম কি 1 ফ্যারাড অথবা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে সিলভার সঞ্চিত হবে 107.87 গ্রাম। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কপার সঞ্চিত হবে 63.5 / 2 সমান 31.75 গ্রাম। কেন এটা এরকম কেন হলো? এর কারণ হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 1 মৌল দ্বিধনাত্মক আয়ন অর্থাৎ 1 মৌল কপার আয়নকে বিজারিত করতে 2 × 96,500 কুলম্ব, এখানে সে 2 হবে একটা, এটা কপি করতে গিয়ে এখানে 2টা আসলে লেখা হয়নি, তাহলে 2 × 7, আচ্ছা না 2 না, এখানে যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 × 96,500 কুলম্ব বিদ্যুৎ যদি আমি প্রবাহিত করি, 1 মৌল কপার সঞ্চিত হবে। 2 ফ্যারাড বা 2 × 96,500 কুলম্ব যদি বিদ্যুৎ প্রবাহিত করি, 1 মৌল কপার সঞ্চিত হবে। এখন কপারের 1 মৌল হচ্ছে 63.5 গ্রাম, যেহেতু কপারের পারমাণবিক ভর 63.5, সেই জন্য আমরা কি বলবো যে 2 ফ্যারাড বা 2 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে কপার সঞ্চিত হবে 63.5 গ্রাম। কিন্তু আমরা এখানে লিখছি কত? 1 ফ্যারাড বা 96,500, সেই জন্য অর্ধেক, এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কপার সঞ্চিত হবে 63.5 / 2 সমান 31.75 গ্রাম। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে ক্রোমিয়াম সঞ্চিত হবে 51.99 / 3 সমান 17.33 গ্রাম। এটার কারণ হচ্ছে এখান থেকে যে 1 মৌল ত্রিধনাত্মক আয়নকে সঞ্চিত করতে হলে 3 ফ্যারাড বা 3 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হয়, অর্থাৎ 3 ফ্যারাড বা 3 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে 1 মৌল ক্রোমিয়াম সঞ্চিত হবে। তো 1 মৌল ক্রোমিয়াম মানে হচ্ছে 51.99 গ্রাম। যেহেতু 3 ফ্যারাড অথবা 3 × 96,500 কুলম্ব দ্বারা হচ্ছে 51.99 সঞ্চিত হবে, সুতরাং আমরা এখানে লিখছি কত? 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব দ্বারা এটাকে 3 দ্বারা ভাগ করে দিতে হবে, এটার পারমাণবিক ভরকে 3 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 17.33 গ্রাম। তো এইভাবে বহু নির্বাচনী প্রশ্নে তোমার অনেক সময় অবজেক্টিভ আসে।
যে এত কুলম্ব বা এত ফ্যারাড বিদ্যুৎ প্রবাহের ফলে যে কোনো একটা মৌলের কতটুকু সঞ্চিত হবে অথবা দ্রবীভূত হবে। তোমরা সেটা যদি আমরা এই চার্জ জানি মৌলের, তাহলে সেখান থেকে আমরা হিসাব করে এইভাবে বাইর করতে পারবো। এরপরে সিলভার ও কপারের তুল্যবর বা রাসায়নিক তুল্যবর যথাক্রমে 107.87 গ্রাম বা 31.75 গ্রাম। তুল্যবর বা রাসায়নিক তুল্যবরটা কি? মৌলের তুল্যবর বা রাসায়নিক তুল্যবর হচ্ছে 1 ফ্যারাড বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো মৌলের যতটুকু সঞ্চিত হয় সেটাকেই তার তুল্যবর বলা হয়। 1 ফ্যারাড অথবা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো মৌলের যত গ্রাম সঞ্চিত হবে সেটাকে তার তুল্যবর বা রাসায়নিক তুল্যবর বলে। তাহলে সিলভারের 1 ফ্যারাড বিদ্যুৎ প্রবাহের ফলে সিলভার সঞ্চিত 107.87 গ্রাম, সেই জন্য এটা সিলভারের তুল্যবর। আর কপারের ক্ষেত্রে 1 ফ্যারাড বা 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কপার সঞ্চিত 31.75 গ্রাম। সুতরাং কপার হবে কত? 31.75 গ্রাম হবে কপারের তুল্যবর বা রাসায়নিক বর। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। সেটা হচ্ছে নিকেল নাইট্রেট দ্রবণে 10 মিনিট সময় ধরে 125 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল সঞ্চিত হবে? নিকেল নাইট্রেট একটা দ্রবণ, বললো যে এর মধ্যে দিয়ে যদি 10 মিনিট ধরে 125 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করা হয় তাহলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল সঞ্চিত হবে। তো এটা আমরা ফ্যারাডের সূত্র দ্বারা বাইর করতে পারবো, কারণ ফ্যারাডের সূত্র থেকে আমরা জানলাম যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আর ওই সূত্রটার গাণিতিক রূপ আমরা বের করলাম W সমান ZIT। এটা গত ক্লাসে আমরা আলোচনা করতাম। এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারবো। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে আমরা একটু লিখবো। ক্যাথোডে কি, এই যে নিকেল নাইট্রেট দ্রবণ, এটা যখন পানিতে মিশ্রিত করবো সে নিকেল আয়ন আর নাইট্রেট আয়নে বিভক্ত হয়ে যাবে। নিকেল 2+ আয়ন হবে আর নাইট্রেট মাইনাস আয়ন হবে। তো নিকেল আয়নটা ক্যাথোডের দিকে যাবে, যেহেতু সে পজিটিভ, সে ক্যাথোডের দিকে যাবে। তো নিকেল আয়ন ক্যাথোডে গিয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হবে এবং ক্যাথোডের গায়ে সে জমা হবে বা সঞ্চিত হবে। তাহলে এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। যখন নিকেল নাইট্রেট দ্রবণ আমি নিকেল নাইট্রেট পানিতে মিশ্রিত করবো, সে বিয়োজিত হয়ে নিকেল আয়ন এবং নাইট্রেট আয়ন তৈরি করতে। নিকেল আয়নটা পজিটিভ বলে সে ক্যাথোডের দিকে যাবে, গিয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হবে এবং ক্যাথোডে জমা হবে। এখন এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। তড়িৎ প্রবাহটা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ I সমান 125 মিলি অ্যাম্পিয়ার। ফ্যারাডের সূত্রে তড়িৎ প্রবাহটাকে আমরা অবশ্যই অ্যাম্পিয়ারে বসাতে হবে, সেই জন্য এখানে যেহেতু মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে এটাকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে গেলাম। মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার দিয়ে দিলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 1000 দ্বারা ভাগ করলে 0.125 অ্যাম্পিয়ার। তাহলে মনে রাখতে হবে ফ্যারাডের সূত্রে তড়িৎ প্রবাহ যেটা সেটাকে অ্যাম্পিয়ার এককেই বসাইতে হবে। এরপরে সময় দেওয়া আছে 10 মিনিট, সময়কে সেকেন্ডে বসাতে হবে। তো এখানে 10 মিনিট আছে, সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 10 × 60 সেকেন্ড। আর নিকেল, যেহেতু এখানে নিকেল ক্যাথোডে সঞ্চিত হবে বা নিকেলের কথা বলা হয়েছে, সুতরাং নিকেলের আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বাইর করতে হবে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এটা হচ্ছে নিকেলের জন্য 58.69 ডিভাইড বাই 2 ইন্টু 96,500 কুলম্ব। এখানে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গত ক্লাসে বের করার সূত্রটা বলেছিলাম। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96,500। কি বলছিলাম? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96,500। এখানে নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 58.69। তাহলে নিকেলের পারমাণবিক ভর ডিভাইড বাই এখানে নিকেলের যোজনী হচ্ছে 2, তাহলে 2 × 96,500, এটা হচ্ছে নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। আর বাইর করতে হবে
কি পরিমাণ সঞ্চিত অর্থাৎ ডাব্লিউটা বাইর করতে হবে। আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী জানি ডাব্লিউ সমান কত জেড আইটি। এটা ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ, গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী ডাব্লিউ সমান জেড আইটি, এখানে জেড আমরা দেওয়া আছে এই জায়গায়, আইটাও দেওয়া আছে, টিটাও দেওয়া আছে। সুতরাং আমরা তিনটা মান যদি বসাই দিই ডাব্লিউটা বাইর হয়ে যাবে। তাহলে জেড এর মান বসাইলাম 58.69 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। এরপরে আই হচ্ছে 0.125 আর টি হচ্ছে 10 ইন্টু 60। এই তিনটা বসাবো। এখন আমরা যে মানটা পাবো সেটা অবশ্যই গ্রামে পাবো। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো 0.0228 গ্রাম, এটা হচ্ছে ক্যাথোডে নিকেল সঞ্চিত হবে। তাহলে ক্যাথোডে এত গ্রাম নিকেল সঞ্চিত হবে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমি আরেকবার বলতেছি, এখানে দেখো ফ্যারাডের সূত্রটার গাণিতিক রূপ ডাব্লিউ সমান জেড আইটি। ডাব্লিউটা হচ্ছে ভর, ক্যাথোডে অথবা অ্যানোডে সঞ্চিত বা দ্রবীভূত ভর। এটার একক হচ্ছে গ্রামে, অবশ্যই গ্রামে থাকবে। যদি তুমি বের করো গ্রামে পাবা, অথবা যদি তুমি বসাও গ্রামে নিয়ে তারপরে সূত্র বসাইতে হবে। জেড তো পারমাণবিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যে কোনো মৌলের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান পারমাণবিক ভর ডিভাইড বাই যোজন ইন্টু 96,500, এটা জেড এর মান। আর আই যেটা আছে, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা অবশ্যই অ্যাম্পিয়ারে বসাইতে হবে। এই সূত্রে যখন তুমি আই এর মান বসাবো সেটা অ্যাম্পিয়ারে বসাবা, অথবা যদি আই বাইর করতে বলে তাহলে আমরা আইটা যেটা পাবো সেটা অ্যাম্পিয়ার এককেই বের হবে। এরপর আছে টি, টি হচ্ছে সময়, সময়টাও এই সূত্রে বসাইতে হলে সেকেন্ডে নিয়ে তারপরে বসাইতে হবে, অর্থাৎ সেকেন্ডে রূপান্তরিত করে তারপর বসাইতে হবে। অথবা এই সূত্রের মাধ্যমে যদি তুমি টি বাইর করো সেটা সেকেন্ডেই বাইর হবে। তো আমাদের এখানে জেড তো আমরা সূত্র দিয়ে বাইর করলাম, আইটা দেওয়া আছে, টিটাও দেওয়া আছে, ডাব্লিউটা বাইর করতে হবে। তো আমরা জেড, আই এবং টি এই তিনটার মান বসাই দিয়ে ডাব্লিউটা পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন ছিল ক্যাথোডে কি পরিমাণ নিকেল সঞ্চিত হবে, অর্থাৎ ক্যাথোডে 0.0228 গ্রাম নিকেল সঞ্চিত হবে। এখন ধরো এই কোশ্চেনটা দিল, এটাই উদ্দীপক, আরেকটা কোশ্চেন বললো যে ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে। আগে ছিল কি পরিমাণ নিকেল সঞ্চিত হবে, এটা তো আমরা বাইর করলাম। এবার তোমাকে যদি বলো যে ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে, সেটা কিভাবে বাইর করবে? তো সেটা আমরা এখান থেকে বাইর করবো, যেহেতু কি পরিমাণ নিকেল বাইর হবে সেটা তো আমরা বের করলাম। সেটা বাইর করার জন্য আমরা জানি কি, 1 মৌল নিকেল হচ্ছে 58.69 গ্রাম। এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আমি অবশ্যই এখানে দিই নাই, কিন্তু যদি পরীক্ষায় আসে নিকেলের পারমাণবিক ভর সাধারণত দেওয়া থাকবে। তাহলে 1 মৌল নিকেল সমান 58.69 গ্রাম। আর আমরা জানি 1 মৌল যে কোনো এই তোমার পরমাণুতে 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু থাকে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যার সমান কি থাকে, পরমাণু থাকে। 1 মৌল যে কোনো বস্তুতে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক কি থাকবে, পরমাণু থাকবে। তাহলে নিকেলের 1 মৌল যেহেতু 58.69 গ্রাম, সুতরাং 58.69 গ্রাম সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি নিকেল পাবো। তাহলে এত গ্রামে আছে এতটি পরমাণু, সুতরাং 1 গ্রামে কত আর এত গ্রামে কত, এটা নিয়মে আমরা বের করতে পারবো। তাহলে কি, সুতরাং 0.0228 গ্রাম নিকেলের পরমাণু থাকবে। এটা ওই নিয়মেই, আমি আর তো ক্যালকুলেশনটা দেখাই না, তোমরা নিশ্চয়ই এটা কিভাবে সেটা বুঝতেছো। অর্থাৎ এত গ্রাম নিকেলের পরমাণু আছে এতটি, মানে 58.69 গ্রাম নিকেলের পরমাণু আছে 6.023 ইন্টু 10⁻23। সুতরাং 1 গ্রামে আছে আরো কম, অর্থাৎ এটাকে 58.69 দ্বারা ভাগ করব, আর 0.0228 গ্রামে আছে সেটা গুণ করব, এই গুণ আছে। এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবো, 2.34 ইন্টু 10⁻20 এতটি। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে, সুতরাং ক্যাথোডে 2.34 ইন্টু 10⁻20 এতটি নিকেল পরমাণু কি হবে, জমা হবে। তাহলে প্রশ্নটা হচ্ছিল, এখানে দুটো প্রশ্ন, একটা ছিল যে একটা নিকেল নাইট্রেট দ্রবণ, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করছে একটা নির্দিষ্ট সময় ধরে, কতটুকু নিকেল জমা হবে। এভাবে নিকেল নাইট্রেট না, যে কোনো, যেমন কপার সালফেট বলতে পারে,
তারপর হচ্ছে সিলভার নাইট্রেট হতে পারে। এভাবে বিভিন্ন দ্রবণ দিয়ে যদি তোমাকে বলে যে কতটুকু ক্যাথোডে জমা হবে, তখন তুমি এই ডাব্লিউ সমান জেড আই দিয়ে ভাগ করবা, এই সূত্র ব্যবহার করে বের করবা। আর দ্বিতীয় প্রশ্ন ছিল কতটি পরমাণু জমা হবে। তুমি যদি কতটুকু জমা হবে সেটা বাইর করতে, মানে ভরটা যদি বাইর করতে পারো, তাহলে সেখান থেকে পরমাণু বাইর করা যাবে। কারণ আমরা জানি এক মৌল হচ্ছে পারমাণবিক ভরের সমান, অর্থাৎ পারমাণবিক ভর মানে হচ্ছে এক মৌল, তাহলে পারমাণবিক ভরে থাকে অ্যাভোগাড্রো সংখ্যার সমান পরমাণু। সুতরাং আমরা যেটা পাবো সেটাতে কতটা পরমাণু থাকবে এটা আমরা অঙ্কিক নিয়ম করে বের করতে পারবো। এই ছোট প্রশ্ন এগুলো অনেক সময় বহু নির্বাচনীতে আসে। এরপরে ধরো এখানে প্রথম বলছে কি কতটুকু নিকেল সঞ্চিত হবে সেটা বাইর করতে বলছে, আবার কতটি নিকেল পরমাণু সঞ্চিত হবে বা জমা সেটা বাইর করতে বলছে। কিন্তু প্রশ্নটা যদি এরকম হয় যে নিকেল নাইট্রেট দ্রবণে 10 মিনিট ধরে 125 মিলি এম্পিয়ার তড়িৎ চালনা করলে ক্যাথোডে 0.0228 গ্রাম নিকেল সঞ্চিত হলো, নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করো। অর্থাৎ আগে কতটুকু সঞ্চিত হয়েছে সেটা বাইর করতে বলছে, কিন্তু এখন বলে দিল যে কতটুকু সঞ্চিত হয়েছে সেটা বলে দিচ্ছে। এখন তোমাকে বাইর করতে বললো যে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। তো একই, যেহেতু আমাদের ডাব্লিউ দেওয়া আছে, আমাদের এখন বাইর করতে হবে কি জেড। আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী জানি কি ডাব্লিউ সমান জেড আইটি। আগে ডাব্লিউ বাইর করতে বলছিল, এবার বাইর করতে বলছে জেড, তাহলে আমরা এখন জেড সমান লিখবো কি ডাব্লিউ বাই আইটি। ডাব্লিউর মান তো এখানে দেওয়াই আছে প্রশ্নে, আইও দেওয়া আছে, আই তড়িৎ প্রবাহ 125 মিলি অ্যাম্পিয়ার মানে 0.125 অ্যাম্পিয়ার, যেটা এখানে বাইর করছিলাম। আর সময় 10 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে নিব। তাহলে আমরা ডাব্লিউ বসালাম, এটা আই বসালাম, আর এটা সময় বসালাম, তাহলে ভাগ করলে 3.04 ইন্টু 10⁻⁴। তো এটা হচ্ছে নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে প্রশ্নটা অর্থাৎ এই সূত্রের মধ্যে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা চারটে আছে, যে কোনো তিনটে দেওয়া থাকলে চতুর্থটা তুমি কি করতে পারবা, বাইর করতে পারবা। অথবা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেহেতু মৌলের যদি নাম বলে দেয় সেটা আমরা সূত্র ব্যবহার করে বাইর করতে পারি। সুতরাং যেমন এখানে প্রথমে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া ছিল না প্রথম প্রশ্নে, কিন্তু যেহেতু নিকেল বলে দিচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র ব্যবহার করে নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারলাম। আর দুইটা দেওয়া ছিল, আই দেওয়া ছিল এবং টি দেওয়া ছিল ডাব্লিউ বাইর করতে। তাহলে এই সূত্রে তোমাকে কি কি দেওয়া আছে আগে সেটা চিন্তা করতে হবে আর কি বাইর করতে হবে। প্রথমে যে কোনো গাণিতিক সমস্যা যদি আসে তোমাকে চিন্তা করতে হবে প্রশ্নে কোন কোন রাশিগুলোর মান দেওয়া আছে আর কি বাইর করতে হবে, এটা যদি চিন্তা করতে হবে, তারপরে সেই অনুযায়ী সূত্রে বসাতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক আরো বইতে আছে, এগুলো তোমরা দেখবা। এরপরে আরেকটা প্রশ্ন, এখানে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা দ্রবণ আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বল না, বিগলিত সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডটা গলিত অবস্থায় আছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি এই দ্রবণে 2 মিনিট 20 সেকেন্ড ধরে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করা হলো। কি বললো, এই দ্রবণের মধ্যে দিয়ে 2 মিনিট 20 সেকেন্ড ধরে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো। অ্যানোডে এসটিপিতে কত ml ক্লোরিন এবং ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম পরমাণু জমা হবে। দেখো এটার মধ্যে যদি আমি তড়িৎ প্রবাহিত করি, এটা প্রথমে ভেঙে যাবে, বিজয়ী সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তো সোডিয়াম আয়নটা যেহেতু পজিটিভ, সে ক্যাথোডের দিকে যাবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে এবং ক্যাথোডে জমা হবে। সেই জন্য বলছে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম পরমাণু জমা হবে। আর ক্লোরাইড আয়ন নেগেটিভ, সে অ্যানোডের দিকে যাবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, ত্যাগ করবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণু হবে, দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস হবে। তো যেহেতু গ্যাস, সেই জন্য এটার আয়তন বাইর করতে বলছে। তাহলে কত ml ক্লোরিন অ্যানোডে উৎপন্ন হবে আর কি পরিমাণ সোডিয়াম পরমাণু ক্যাথোডে জমা হবে, এটা আমাদেরকে বাইর করতে হবে। এইটাও আমরা ফ্যারাডের সূত্র দিয়ে বের করব। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা দেখি।
এই যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। আর অ্যানোডে, যেহেতু অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, সুতরাং নেগেটিভ আয়ন যেটা মানে ক্লোরাইড আয়নটা অ্যানোডের দিকে যাবে, গিয়ে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এখানে মাইনাস দ্বারা আমরা ত্যাগ বুঝাচ্ছি। দুইটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন অণু বা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হবে। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। আর ক্যাথোডে সোডিয়াম আয়ন ক্যাথোডের দিকে যাবে, সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু হবে। তো এখানে আমরা ইলেকট্রনের সমতার জন্য এখানে 2 দিয়ে দিচ্ছি, আগে যেহেতু 2 আছে। তাহলে সোডিয়াম দুইটা সোডিয়াম আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা সোডিয়াম পরমাণু হবে এবং সেটা ক্যাথোডে জমা হবে। এটা হচ্ছে মূলত বিক্রিয়া। এখন আমরা বের করব কি পরিমাণ ক্লোরিন উৎপন্ন হবে অথবা কি পরিমাণ সোডিয়াম জমা হবে। তো আগে আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে তড়িৎ প্রবাহটা দেওয়া আছে। তড়িৎ প্রবাহ দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে। সময় দেওয়া আছে, সময় t সমান 2 মিনিট 20 সেকেন্ড। তো এটাকে আমরা পুরোটাকে সেকেন্ডে নিব, সমান এই 2 × 60 + 20 সমান হচ্ছে 140 সেকেন্ড। আর কি দেওয়া আছে এরপরে, আমরা যেহেতু প্রথমে ক্লোরিন, আমরা ক্লোরিনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা দেখব। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500। তো এটা ক্লোরিনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কথা আমরা বলছি, সেই জন্য ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5। তাহলে 35.5 ডিভাইড বাই, এখানে ক্লোরিনের চার্জ হচ্ছে যোজনী হচ্ছে 1, তাহলে 1 × 96,500। এখন আমরা অ্যানোডে কি পরিমাণ ক্লোরিন উৎপন্ন হবে সেটা W সমান ZIT দিয়ে বাইর করব, অর্থাৎ ফ্যারাডের সূত্র দিয়ে। আমাদের Z দেওয়া আছে, I দেওয়া আছে, T দেওয়া আছে। Z সরাসরি দেওয়া নেই, কিন্তু আমরা Z বের করলাম। I আর T দেওয়া আছে, তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, এই এত গ্রাম ক্লোরিন উৎপন্ন হবে। কিন্তু আমাদের বলা আছে কত ml ক্লোরিন উৎপন্ন হবে। STP তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, কত ml ক্লোরিন উৎপন্ন হবে। সুতরাং আমরা গ্রামটাকে আবার ml এ নিয়ে যেতে হবে আয়তনে। তাহলে আমরা জানি STP তে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের আয়তন হচ্ছে 22,400 ml। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত থেকে আসছে। STP তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, অথবা সেটাকে ml এ নিলে 22,400 ml। STP তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22,400 ml। তো 1 মোল গ্যাস হচ্ছে, ক্লোরিনের 1 মোল হচ্ছে 71 গ্রাম। যেহেতু ক্লোরিন হচ্ছে Cl2, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে Cl2 মানে দুইটি ক্লোরিন, সেটা 2 দ্বারা গুণ করলে 71 গ্রাম। তাহলে 71 গ্রাম 1 মোল ক্লোরিন বা 71 গ্রাম ক্লোরিনের আয়তন হচ্ছে 22,400 ml। এই কথাটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে STP তে যে কোনো গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে। 1 মোল মানে ক্লোরিন মানে হচ্ছে 71 গ্রাম ক্লোরিন। যেহেতু ক্লোরিনের 1 মোল হচ্ছে Cl2, সেই জন্য পারমাণবিক ভরকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 35.5 কে 2 দ্বারা গুণ করলে 71 হবে আমার। তাহলে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের আয়তন হচ্ছে 22,400 ml। আর আমাদের ক্লোরিন গ্যাস উৎপন্ন ছিল এত গ্রাম, সুতরাং এত গ্রামের আয়তন। সুতরাং STP তে এত গ্রাম ক্লোরিন গ্যাসের আয়তন আমরা এইভাবে ওই নিয়ম বের করলাম। তাহলে 40.60 ml। তাহলে প্রথম প্রশ্ন উত্তরটা আমরা পেয়ে গেলাম যে STP তে 40.60 ml ক্লোরিন উৎপন্ন হবে। এরপরে আমাদের বাইর করতে হবে সোডিয়ামেরটা। তো এই সোডিয়ামের জন্য সময় এবং তড়িৎ প্রবাহ একই থাকবে, শুধু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা আলাদা হবে। তো সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500। সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 23, তাহলে 23 আর সোডিয়ামের যোজনী 1, সুতরাং 1 × 96,500। এটা হচ্ছে সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর আমরা সোডিয়াম কতটুকু জমা হবে সেটা ফ্যারাডের সূত্র W সমান ZIT দিয়ে বাইর করব। W সমান ZIT, এখানে Z এর মান এখানে আসলো, I এর মান আছে, T এর মান আছে, সবগুলো বসা দিলে
যে এটা পাবো আমরা গ্রামে পাবো, অর্থাৎ 0.08341 গ্রাম। ক্যাথোডে এত গ্রাম সোডিয়াম জমা হবে, 0.08341 গ্রাম। কিন্তু আমাদের প্রশ্ন বলছিল কয়টি সোডিয়াম পরমাণু জমা হবে বা কি পরিমাণ সোডিয়াম পরমাণু জমা হবে। তাহলে আমরা এই গ্রামকে পরমাণুতে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই এতটুকু সোডিয়াম, এত গ্রাম সোডিয়ামে কয়টা সোডিয়াম পরমাণু থাকবে সেটা আমরা বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা আমরা বাইর করতে পারবো যে 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। 1 মোল সোডিয়াম হচ্ছে 23 গ্রাম। তাহলে 1 মোল যে কোনো পদার্থে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান পরমাণু থাকবে, তাহলে 23 গ্রামে থাকবে 6.023 ইন্টু 10⁻23 এতটি সোডিয়াম পরমাণু। 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান কি থাকে, পরমাণু থাকে। সুতরাং 23 গ্রাম 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম সোডিয়াম, অর্থাৎ 23 গ্রাম সোডিয়ামে আছে 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু। সুতরাং আমরা যেটা পেলাম কত, 0.08341 গ্রাম। এত গ্রাম সোডিয়ামে কয়টা পরমাণু থাকবে সেটা আমরা ওই নিয়মে বের করবো। 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.08341 ডিভাইডেড বাই 23, অর্থাৎ এত গ্রাম আছে এতটি, 1 গ্রামের এটা 23 দিয়ে ভাগ করতে হবে, আবার এত গ্রাম সেটা উপরে যাবে, সেটা উপরে আছে। তাহলে এটা এই অ্যাভোগাড্রোর সংখ্যাকে এই গ্রাম দ্বারা গুণ করতে হবে আর 23 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগফল যেটা সেটা হচ্ছে 2.18 ইন্টু 10⁻21। তাহলে এতটি সোডিয়াম পরমাণু ক্যাথোডে জমা হবে। তাহলে এরকম প্রশ্ন বইতে আরো অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা দেখবা। আমি এখানে কিভাবে একটা বাইর করতে সেটা দেখালাম। তো প্রথম তোমার প্রশ্ন দেখে বুঝতে হবে যে প্রশ্নে কি কি দেওয়া আছে, অর্থাৎ কোন কোন মানগুলো প্রশ্ন দেওয়া আছে আর কি তোমাকে বাইর করতে হবে। এটাতে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রো কি বলে যে ফ্যারাডের সূত্র দ্বারা ভর বাইর করব, কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের থেকে ভর চাই নাই। প্রথমটাতে ক্লোরিনের ক্ষেত্রে চাইছে আয়তন, আর সোডিয়ামের ক্ষেত্রে চাইছে পরমাণুর সংখ্যা। সেই জন্য আমরা অ্যাভোগাড্রো ফ্যারাডের সূত্র দিয়ে ভর বাইর করে সেটাকে আয়তনে রূপান্তর করব, আবার সোডিয়ামের ক্ষেত্রে ভর বাইর করে সেটাকে পরমাণুতে রূপান্তর করব। এটা গেল। এরপরে এখানে আরেকটা কোশ্চেন, গাণিতিক সমস্যা। আমি এটাতে কি আছে যে অ্যাসিড মিশ্রিত পানির একটি দ্রবণের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা যাবৎ প্রবাহিত করা হলো। এতে কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে এবং এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। প্রশ্নটা একটু ভালো করে আরেকবার দেখো। অ্যাসিড মিশ্রিত পানির একটি দ্রবণের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা যাবৎ প্রবাহিত করা হলো। এতে কত গ্রাম পানি তড়িৎ বিশ্লেষিত হবে, এটা একটা প্রশ্ন। আবার হচ্ছে এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমাদের তিনটা জিনিস বাইর করতে হবে। তো সেটা আমরা ফ্যারাডের সূত্র দিয়ে বাইর করব। প্রথমে আমরা দেখবো যে অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে কি ধরনের বিক্রিয়া, আগে বিক্রিয়াগুলো দেখতে হবে। তাহলে পানির তড়িৎ বিশ্লেষণে কি ধরনের বিক্রিয়া ঘটে, পানি প্রথমে বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিড আয়ন উৎপন্ন করবে। এক অণু পানি বিয়োজিত হয়ে একটা হাইড্রোজেন আয়ন একটা হাইড্রোক্সিড আয়ন উৎপন্ন হয়। আর আমরা এখানে 4 অণু দেখাইছি কারণ আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে 4 অণু পানি বিয়োজিত হয়ে 4টা হাইড্রোজেন আয়ন এবং 4টা হাইড্রোক্সিড আয়ন উৎপন্ন করবে, এগুলো তৈরি হবে। এরপরে ক্যাথোডে ঘটবে বিজারণ। হাইড্রোজেন আয়নটা যেহেতু পজিটিভ, সে ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোডের দিকে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তাহলে 4টা হাইড্রোজেন আয়ন 4টা ইলেকট্রন গ্রহণ করে 2 মৌল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর হাইড্রোক্সিল আয়নগুলো হচ্ছে নেগেটিভ, এরা অ্যানোডের দিকে যাবে, অ্যানোডের দিকে গিয়ে তারা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া করবে, হাইড্রোক্সিল আয়ন 4টা অ্যানোডে গিয়ে 4টা ইলেকট্রন ত্যাগ করবে, সাথে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে 4টা হাইড্রোক্সিল আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে
2 মোল পানি এবং 1 মোল অক্সিজেন উৎপন্ন করে। এখানে এই যে 1 মোল অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য 4টা হাইড্রোক্সিল আয়ন লাগে। সেই জন্য আমরা প্রথম সূত্রে এই প্রথম সমীকরণে 4টা হাইড্রোক্সিল আয়ন আমাদের বাইর করা প্রয়োজন। এই জন্য আমরা 4 অণু পানি নিচ্ছি, নাহলে 1 অণু পানি দিয়েও বিয়োজন দেখা যায়। কারণ আমরা 4 নেওয়ার কারণ হচ্ছে 1 মোল অক্সিজেন উৎপন্ন করতে 4টা হাইড্রোক্সিল আয়ন লাগে। আর হাইড্রোক্সিল আয়ন 4টার জন্য 4 অণু পানি নিচ্ছি, সেই জন্য 4 অণু হাইড্রোজেন আয়ন এখানে 4 আসছে। তাহলে এই জন্য আমরা 4 নিয়েছিলাম হিসাবে সুবিধার জন্য। তাহলে টোটাল কি বিক্রিয়া হলো দেখো, সামগ্রিক তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা এই যে 4 অণু পানি থেকে 2 অণু পানি যদি এপাশে নিয়ে আসি, তাহলে 2 অণু থাকবে। তাহলে মোটামুটি আমরা 2 অণু পানি কি হবে, তড়িৎ বিশ্লেষিত হয়ে যাবে। যেহেতু 4 অণু থেকে আবার 2 অণু উৎপন্ন হয়েছে, তাহলে মোটামুটি 2 অণু বিশ্লেষিত হয়ে যাবে, হয়ে 2 মৌল হাইড্রোজেন এবং 1 মৌল অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে 2 মৌল পানি থেকে 2 মৌল হাইড্রোজেন এবং 1 মৌল অক্সিজেন উৎপন্ন হবে। আর এই ক্ষেত্রে 4টে ইলেকট্রন যেহেতু গ্রহণ হচ্ছে অথবা ত্যাগ হচ্ছে, অর্থাৎ 4 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে 2 মৌল পানির মধ্যে দিয়ে 4 ফ্যারাড বিদ্যুৎ প্রবাহিত করলে 2 মৌল হাইড্রোজেন এবং 1 মৌল অক্সিজেন উৎপন্ন হবে। এখান থেকে এখন আমরা 2 মৌল পানি সমান হচ্ছে 36 গ্রাম পানি। গ্রামে যদি নেই, যেহেতু আমাদের বলছে কত গ্রাম পানি বিস্তৃত, সেই জন্য আমরা এটা গ্রামে নিলাম। তাহলে 18 1 গ্রাম 1 মৌল সমান হচ্ছে 18, আর 2 গ্রাম হচ্ছে 18 × 36, 2 মৌল সমান। আর এখানে 1 মৌল হাইড্রোজেন হচ্ছে 22.4 লিটার। যেহেতু এসটিপিতে 1 মৌল মানে 22.4 লিটার, তাহলে 2 মৌল যেহেতু, সেই জন্য 2 × 22.4। আর অক্সিজেন এখানে আছে 1 মৌল, সুতরাং 22.4 লিটার। তো প্রথম প্রশ্ন ছিল কত গ্রাম পানি বিশ্লেষিত হবে, তো সেটা আমরা ফ্যারাডের সূত্র এখন ব্যাখ্যা করব। এখানে মোট প্রবাহিত বিদ্যুৎ কিউ, কিউ সমান আইটি। কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে কিউ সমান কত, আইটি। এখন আইও দেওয়া আছে এবং টিও দেওয়া আছে। আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার আর টি হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে বসালাম এখানে। তাহলে আমরা এখানে কি কুলম্ব পেলাম, অর্থাৎ 21,600 কুলম্ব। এই 21,600 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে কতটুকু পানি বিশ্লেষিত হবে সেটা আমাদের বাইর করতে হবে। এখান থেকে আমরা পাইলাম যে কি 4 ফ্যারাড অথবা 4 × 96,500 কুলম্ব দ্বারা পানি বিশ্লেষিত হয় কি 36 গ্রাম। এই সমীকরণ থেকে বা এই তোমার বিক্রিয়া থেকে আমরা পেলাম যে 4 ফ্যারাড অথবা 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ দ্বারা পানি বিশ্লেষিত 36 গ্রাম। তাহলে এত কুলম্ব দ্বারা কতটুকু বিশ্লেষিত হবে, এই তাহলে 4 ফ্যারাড বা 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহে পানি বিশ্লেষিত 36 গ্রাম, সেটা আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি। আর আমরা টোটাল বিদ্যুৎ প্রবাহিত করছি কত, 21,600 কুলম্ব। সুতরাং 21,600 কুলম্ব বিদ্যুৎ প্রবাহে পানি বিশ্লেষিত হবে এইরকম, অর্থাৎ এত কুলম্ব দ্বারা 36 গ্রাম, তাহলে 1 কুলম্ব দ্বারা এটা ভাগ নিচে আসবে, আবার 21,600 এটা উপরে যাবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি 2.0145 গ্রাম, তাহলে টোটাল এত গ্রাম পানি কি হবে, তড়িৎ বিশ্লেষিত হবে। এরপরে আমাদেরকে বাইর করতে বললো যে এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 4 ফ্যারাড বিদ্যুৎ প্রবাহের ফলে 2 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 4 ফ্যারাড অথবা 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হলে এতটুকু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে লিখলাম 4 ফ্যারাড বা 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহে এসটিপিতে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 × 22.4 লিটার। সুতরাং 21,600 কুলম্ব, আমাদের টোটাল বিদ্যুৎ ছিল 21,600 কুলম্ব, যেটা এখানে আমরা বাইর করলাম। তাহলে 21,600 কুলম্ব বিদ্যুৎ প্রবাহে এসটিপিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা আমরা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এটা হচ্ছে 2.5069 লিটার, 2.5069 লিটার। একইভাবে আমরা অক্সিজেন বাইর করব। অক্সিজেনের কথা আছে কতটুকু অক্সিজেন গ্যাস, তাহলে এই সমীকরণ বা এই বিক্রিয়া থেকে যেহেতু আমরা লিখতে পারি কি
4 ফ্যারাড বা 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের পর অক্সিজেন উৎপন্ন হয় 22.4 লিটার। 4 ফ্যারাড বা 4 × 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রবাহে এসটিপিতে অক্সিজেন উৎপন্ন হয় 22.4 লিটার। আর আমাদের বিদ্যুৎ প্রবাহিত করছে আমরা 21,600। তাহলে 21,600 কুলম্ব বিদ্যুৎ প্রবাহে এসটিপিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 22.4 × 21,600 ডিভাইড বাই 4 × 96,500। এটা করলে আমরা পাই 1.2535 লিটার। তাহলে এটা হলো আমাদের অক্সিজেন গ্যাসের আয়তন। তো এভাবে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় নির্দিষ্ট সময় ধরে, তাহলে কতটুকু পদার্থ বিশ্লেষিত হবে এবং অ্যানোডে এবং ক্যাথোডে কতটুকু পদার্থ উৎপন্ন হবে বা কতটুকু পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হবে, সেটা আমরা সমীকরণ এই ফ্যারাডের সূত্র এবং বিক্রিয়া, টোটাল বিক্রিয়াটা কি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময়, সেই বিক্রিয়ার সাহায্যে এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, অ্যাভোগাড্রো বলতেছি, ফ্যারাডের সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। আমি এখানে আরেকটা কোশ্চেন দিলাম, সেটা হচ্ছে এখানে একটা পাত্র আছে, সের মধ্যে বিগলিত ক্যালসিয়াম ক্লোরাইড আছে 10 গ্রাম। একটা পাত্র বিগলিত ক্যালসিয়াম ক্লোরাইড 10 গ্রাম আছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষণের সবটুকু বিশ্লেষণ করতে কত কুলম্ব চার্জ প্রবাহিত করতে হবে। এখানে যে 10 গ্রাম তড়িৎ বিশ্লেষণ আছে, এগুলোকে পুরোটাকে বিশ্লেষিত করে ফেলতে হবে। কতটুকু চার্জ, কত কুলম্ব চার্জ প্রবাহিত করতে হবে সেটা বাইর করতে বলতেছে। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা কি দেখব, এইটা বিক্রিয়াটা দেখতে হবে, এটা তড়িৎ বিশ্লেষণের সময় কি বিক্রিয়া ঘটে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে ক্যালসিয়াম আয়ন এবং 2টা ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তো যেহেতু বলছে সবটুকু বিশ্লেষিত হচ্ছে, এখানে 10 গ্রাম আছে, তাহলে 10 গ্রাম বিশ্লেষিত হতে কতটুকু কুলম্ব লাগবে, সেই জন্য আমরা এটাকে গ্রাম আকারে নিব। ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 111 গ্রাম, আর ক্যালসিয়াম এর আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 40 গ্রাম। তাহলে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম উৎপন্ন করে 40 গ্রাম। এখানে আছে কত, 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম পাওয়া যায় 40 গ্রাম, আর 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম পাওয়া যাবে কত গ্রাম, সেটা আমরা এখানে বের করলাম। 111 গ্রাম থেকে পাওয়া যায় 40 গ্রাম, 1 গ্রাম থেকে 111 দিয়ে ভাগ করতে হবে, আর 10 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। সেই জন্য 40কে 10 দ্বারা গুণ আর 111 দিয়ে ভাগ। তাহলে আমরা 3.6036 এত গ্রাম ক্যালসিয়াম পাবো। অর্থাৎ এই 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, এতটুকু ক্যালসিয়াম আমি কি পাবো। এখন এই ক্যালসিয়াম, এতটুকু ক্যালসিয়াম উৎপন্ন করতে কতটুকু বিদ্যুৎ লাগবে, আমরা এখন সেটা বাইর করলে হয়ে যাবে। যেহেতু এতটুকু ক্যালসিয়াম কখন উৎপন্ন হবে, যদি 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। সেই জন্য আমরা এই 3.6036 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করতে যতটুকু বিদ্যুৎ লাগবে, সেই বিদ্যুতের মাধ্যমে এই 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড কি হবে, বিয়োজিত হয়ে যাবে। তাহলে আমরা এখন ফ্যারাডের সূত্র মধ্যে পাইব কি, ডাব্লিউ সমান জেড কিউ। ডাব্লিউ সমান জেড কিউ, আমরা ডাব্লিউটা এখানে কি এখন দেওয়া আছে, তাহলে কিউ সমান ডাব্লিউ বাই জেড, বিদ্যুৎটাই বাইর করবো, যেটা আমাদের কুলম্ব বাইর করতে বলছে চার্জটা। তাহলে কিউ সমান ডাব্লিউ বাই জেড। তো এখানে ডাব্লিউ দেওয়া আছে, আর ক্যালসিয়ামের জন্য আমরা তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো। তাহলে ক্যালসিয়াম ধাতুর ভর ডাব্লিউ সমান 3.6036, আর ক্যালসিয়াম এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড সমান, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র আমরা জানি, পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500। তাহলে পারমাণবিক ভর হচ্ছে এখানে 40, পারমাণবিক ভর হচ্ছে 40 ক্যালসিয়ামের, যোজনী হচ্ছে 2 আর 96,500। এই মানগুলো যদি আমরা এখন এখানে বসাই, কিউটা আমাদেরকে বাইর করতে হবে, তাহলে বসালে আমরা কিউটা পেয়ে যাচ্ছে। তাহলে 17387.37 কুলম্ব। তাহলে এতটুকু কুলম্ব প্রবাহিত করলে এত গ্রাম ক্যালসিয়াম কি হবে, পাওয়া যাবে।
আর এত গ্রাম ক্যালসিয়াম কখন পাওয়া যায়? যখন এই 10 গ্রাম কি হয়ে যায়, বিশ্লেষিত হয়ে যায়। তাহলে আমাদের আনসারটা হবে এই যে 173887.37 এত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে সবগুলো তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়ে যাবে। এখন আরেকটা কোশ্চেন এখান থেকে বলতেছে, উদ্দীপকের সবটুকু ধাতুকে ক্যাথোডে সঞ্চিত করতে 500 মিলি অ্যাম্পিয়ার 50 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। এক্ষেত্রে সময় কতক্ষণ সময়ের প্রয়োজন হবে? বললো কি উদ্দীপকের সবটুকু ধাতুকে ক্যাথোডে সঞ্চিত করতে 50 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। এক্ষেত্রে সময়ের প্রয়োজন হবে হোয়াট, অর্থাৎ কতটুকু সময় প্রয়োজন হবে সেটা আমরা বাইর করতে হবে। তাহলে উদ্দীপকের সবটুকু ধাতুকে, উদ্দীপকে আমরা কতটুকু ধাতু পাবো? ধাতু পাচ্ছি এইটা 3.6036, এতটুকু ধাতুই উৎপন্ন হচ্ছে। তাহলে এগুলোকে জমা করতে ক্যাথোডে কতক্ষণ সময় লাগবে যদি 50 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করি? অর্থাৎ এখানে ডাব্লিউ দেওয়া আছে, আই দেওয়া আছে, আমাদেরকে টি বের করতে হবে। তো সুতরাং আমরা ফ্যারাডের সূত্র থেকে ডাব্লিউ সমান জেড আই টি আমাদের বাইর করতে হবে কি টি, সময় বের করতে হবে। তাহলে লিখতে পারি টি সমান ডাব্লিউ ডিভাইড বাই জেড আই। তো এখানে ডাব্লিউ তো আমরা আগেই পাইলাম 3.6036 এটা। এরপরে ক্যালসিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান হচ্ছে পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500। তাহলে 40 ডিভাইড বাই 2 ইন্টু 96,500, 40 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, তড়িৎ প্রবাহ যেহেতু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে সেটাকে আমরা অ্যাম্পিয়ারে নিতে হবে। অ্যাম্পিয়ারে নিতে হলে কত? 1000 দ্বারা ভাগ করব। তড়িৎ প্রবাহটাকে অ্যাম্পিয়ারে নিতে হবে, 1000 দ্বারা ভাগ করবো, সেজন্য 50 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। এই মানগুলো এখন আমরা বসাই দিব, তাহলে টি পাওয়া যাবে। তাহলে ডাব্লিউ এর মান বসালাম, এটা ডাব্লিউ, ডাব্লিউ জেড বাই জেড আই টি। জেড এখানে একটু তোমাদের হয়তো বুঝতে সমস্যা হবে, আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে ডাব্লিউ ডিভাইড বাই জেড আই, অর্থাৎ জেডটার নিচে, সেজন্য আমরা এখানে জেডটা যেহেতু নিচে, জেড এর মানটা উল্টে গেছে, অর্থাৎ এই 2 ইন্টু 96,500 উপর উঠে গেছে, ডিভাইড বাই 40টা নিচে চলে গেছে, আর এখানে আই এর মান তো আছে, অর্থাৎ এটা জেড যেহেতু নিচে আছে, জেড এর মানটা ভাগে আছে, সেজন্য জেড এর মানটা উল্টে গেছে, অর্থাৎ 2 ইন্টু 96,500 উপর উঠে যাবে, 40 নিচে আসবে। তাহলে আমরা ডাব্লিউ এর মান বসালাম, জেড এর মান বসালাম, আই এর মান বসালাম। এখন এটা হিসাব করলে আমরা পাচ্ছি 347747.4 সেকেন্ড, 347747.4। এই এতটুকু সময় লাগবে যদি সবটুকু ধাতুকে, অর্থাৎ সবটুকু ক্যালসিয়ামকে আমি ক্যাথোডে সঞ্চিত করতে বা জমা করতে চাই। ঠিক আছে? তাহলে এভাবে তোমার বইতে দেখবে যে এরকমের ফ্যারাডের সূত্রের উপর আরো অনেকগুলো কোশ্চেন তোমরা বইতে পাবা, দেখবা। তো তোমরা এগুলো নিজেরা ভালো করে দেখবা, প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবে তত তোমার বুঝতে সুবিধা হবে, বা পরীক্ষায় তত দ্রুত তুমি আনসার করতে পারবা। তো আজকে আমাদের এতটুকুই থাকলো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আমি আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।